ইস্পাহান মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকে রাষ্ট্রীয় শোক ছিল, যদিও আমরা পরের দিন পড়ে গিয়েছে, 20 তারিখে রাষ্ট্রীয় শোক ছিল। 20শে ডিসেম্বর শহীদ শরীফ ওসমান হাদি, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। তার যে জানাজা, আমার জীবদ্দশায় আমি ঢাকা শহরের রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বড় হয়েছি, অর্থাৎ সংসদ ভবনের ঠিক পাশেই এই এলাকা, এখানে বড় হয়েছে এবং বিভিন্ন সময় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা সংসদ সদস্যদের বিভিন্ন জনের জানাজাই হতে দেখেছি। আমি শুনেছি জিয়াউর রহমানের জানাজার কথা, কিছু ছবি দেখেছি, কিন্তু সেটি ছবি দেখা পর্যন্তই। তবে শরীফ ওসমান হাদির যে জানাজায় আমরা আজকে লোক সমাগম দেখলাম, এটি কোনো দল মত বা সমর্থকের মধ্যে আটকে ছিল না, সেটি দেখা গেল। হয়তো অন্য ধর্মের যারা ছিলেন তারা হয়তো যারা জানাজায় অংশ নেননি, তবে এতটুকু বোঝা যায় তারাও এর সাথে সমর্থন ছিল যে এই ওসমান হাদির এমন চলে যাওয়া আসলে কি বার্তা দেয়। আমাদের আজকের যে বিষয়, জানাজায় জনসমুদ্র কি বার্তা দিলেন শহীদ হাদি। শহীদ হাদি, অনেক সময় আমরা শুনেছি যে ওসমান হাদি জীবিত যত না শক্তিশালী, তাহলে কি শহীদ হওয়ার পরে আরও শক্তিশালী হলেন কিনা। আমাদের সঙ্গে আলোচনা আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। আল্লাহু আকবার। জুলাই যোদ্ধা হাদির জানাজায় জনসমুদ্র, শোককে শক্তিতে পরিণত করার শপথ। রাষ্ট্র হিসাবে এটা আমাদের প্রতি অর্পিত দায়িত্ব। অবশ্যই তার খুনিদেরকে প্রত্যেককে ধরতে হবে, মাস্টারমাইন্ডদেরকে ধরতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে। এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। প্রিয় কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত। বাংলাদেশিদের বুকে থাকবেন ওসমান হাদি, জানাজায় বললেন প্রধান উপদেষ্টা। প্রিয় ওসমান হাদি, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এই জুলাই যোদ্ধার স্বপ্ন বাস্তবায়নে ওয়াদাবদ্ধ তার সরকার। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে উত্তাল শাহবাগ, রাষ্ট্রীয় শোক পালিত, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ। তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি, লন্ডনে গেলেন জুবাইদা রহমান। এবং সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে, বাড়িতে শোকের মাতম। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমাদের এটিও আরেকটি শোক বার্তা যে আমাদের 6 জন শান্তিরক্ষী বাহিনী আমাদের দেশের জন্যই তারা কাজ করতেন, অন্য দেশের শান্তি রক্ষায় কাজ করতেন, তারা সেখানে শহীদ হয়েছেন। তাদের মরদেহ এসেছে আজকে তাদের দাফন হবে এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা হওয়ার পরে তাদের বাড়িতে পাঠানো হবে তাদের মরদেহগুলো। আমি জাহেদ চৌধুরীকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে, আমি যে কথাগুলো বলছিলাম যে এই যে জানাজায় জনসমুদ্র, শহীদ ওসমান হাদিকে নিয়ে মানুষের ভালোবাসার অন্ত নাই, এটি আর বলার কিছু নাই, এটি বোঝা যাচ্ছে। কিন্তু এই ওসমান হাদি মানে খুব অল্প সময়ের জন্য রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন এবং তিনি এই অল্প সময়ের মধ্যে এতটা মানুষের ভেতরে এত মানুষের ভেতরে কিভাবে গেলেন, এটা তো আমরা আমার এটা বলা ঠিক হচ্ছে কিনা, তারপর বলি যে ওনার মৃত্যু না হলে তো আমরা আসলে
মানে বুঝতে পারতাম না যে এইভাবে কিভাবে এত মানুষকে মানে যুক্ত করা যায়, তাদের মধ্যে প্রভাব বিস্তার করা যায়। ধন্যবাদ আপনাকে। শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আলোচনা শুরু করছি। আজকে আপনি যেমনটি বললেন, সংসদ ভবনের এই জানাজায় আমি নিজেও শরিক হয়েছিলাম মাহমুদুর রহমান সাহেবের সাথে, আমাদের সম্পাদকের সাথে। আমরা একসাথে জানাজায় অফিস থেকে বেরিয়ে হেঁটে জানাজায়, এবং উনি জনতার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বেন এই জন্য উনি সরকারি প্রোটোকলের মধ্যে যাননি। ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি নিজ থেকে অ্যাভয়েড করে জানাজায় শরিক হয়েছেন। এবং ওইখান থেকে আমি এবং উনি চলে গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে শরীফ ওসমান হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তার কবরের পাশে আমরা লাশটি পৌঁছার আগেই পৌঁছে যাই, এবং মাহমুদ ভাই এক পর্যায়ে এতই আবেগপ্রবণ হয়ে পড়লেন, লাশ পৌঁছার পরে উনি নিজেই কবরের মধ্যে নেমে গেলেন, যে নিজেই হাদিকে কফিনটা মানে তার লাশটা ধরে, মানে তিনি হাদির বাবার কাজ ঠিক এটা কবরে লাশটা নামালেন। ওখানে সাদিক কায়েম ছিল ডাকসুর ভিপি, এবং হাসনাত আবদুল্লাহ সহ তার সহযোদ্ধাদের আরও কয়েকজন কবরের ভিতরেই ঢুকে গেছিলেন এবং লাশটা নামানোর জন্য। তো এইটা মাহমুদ ভাইয়ের মতো 72 বছরের বয়স্ক একটা লোক, উনি হেঁটে 2টা প্রোগ্রামে গেছেন এবং ওইখানে গিয়ে নিজের হাতে লাশ নামালেন। মানে এটা কি পর্যায়ে একটা মানুষের প্রতি আবেগ থাকলে, মানে আমি এটা মাহমুদ ভাইকে দিয়ে উদাহরণটা এই কারণে দিচ্ছি যে মাহমুদ ভাই সাধারণত মানে এই কাজ কিংবা এইভাবে এগুলো ওনার করার কথা না, কিংবা করেন না, কিংবা এই বয়সে গিয়ে অন্য কেউ করেন নাই, অনেকে করেন নাই। বাট এটা এই কাজটা করতে হয়েছে তার আবেগের কারণে। এবং উনি যেটা বলছিলেন, উনি গত প্রতি বুধবারে একটা মন্তব্য প্রতিবেদন লিখেন, ওইখানেও উনি হাদিকে নিয়েই গত বুধবারের মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন যে আমার এক পরম আত্মীয় হলো হাদি, এই শিরোনাম, পরম আত্মীয় হাদি বলে। এবং উনি এখানে এটাও বলেছেন যে মাত্র 1 বছরের পরিচয় হাদির সাথে এই বিয়েটা। হাদি আসলে শুধু মাহমুদ ভাই বলে না, আমার সাথেও এই 1 বছরের পরিচয়। মাহমুদ ভাইয়ের কিছুদিন পরেই তার সাথে, উনি যেদিন দেশে আসবেন মাহমুদ ভাই এক্সাইল থেকে, তুরস্ক থেকে, সেই দিন তার কয়েকদিন আগে আমার কাছে একটা ফোন আসলো, বলল যে আপনারা তো এয়ারপোর্টে ওনাকে রিসিভ করতে যাবেন, তো আপনাকে হাদি নামে একজন ফোন করবে, ও তারাও এয়ারপোর্টে যেতে চায়, তো আপনারা একটু কোঅর্ডিনেট করে ওনাকে রিসিভ করার ব্যবস্থাটা করেন। এই প্রথম আমি হাদি নামটা শুনলাম। এরপরে এই 1 বছরের ভিতর সে যে এত আপন হয়ে গেছে, এটা কিভাবে হয়েছে আমি নিজেও, আমারটাও যদি বলি বুঝতে পারেন, দেখলেই মনে হতো একটা ছোটো ভাইয়ের মতো। এবং এইটা নিয়ে কথা বলতো। এই মারা যাওয়ার, গুলিবিদ্ধ হওয়ার 4 দিন অথবা 5 দিন এসেই আমার রুমে, আমার দেশ অফিসে অনেকক্ষণ বসে কথা বলছিল। মাহমুদ ভাইয়ের সাথে দেখা করতে আসছে, ওখানে অন্য গেস্ট ছিলেন, আমার রুমেই বসলো, তো কথা বলতেছিল। এই একটা প্রাণবন্ত, এবং একাধিক টক শোতে হাদির সাথে আমি অ্যাঙ্কর হিসেবেও হাদিকে সর্বশেষ এনটিভির একটা টক শোতে নিয়ে গেছিলাম, যেদিন শেখ হাসিনার রায় হলো। এই যে সেদিন মুগ্ধর বাবা এবং হাদিকে ওই অনুষ্ঠানে আমি অ্যাঙ্কর এবং ওই অনুষ্ঠানে নিয়ে গেছিলাম, ওই লাস্ট তার সাথে টক শো করা। তো এই কথাগুলো এই কারণে বললাম যে দেখেন, আজকের এই জানাজা আপনি সঠিকভাবেই বলেছেন যে সব তো আর ফিজিক্যালি আমরা উপস্থিত থেকে সব জানবো না, ইতিহাস থেকেই জানতে হয়। ইতিহাসেই বলে, এবং আমি একজন সংবাদকর্মী হিসাবে, যে জিয়াউর রহমানের জানাজার পরে এত বড় জানাজা আমরা আর দেখি নাই। আমি অ্যাটলিস্ট এই সমসাময়িক কালের জানাজাগুলো তো আমরা সংবাদকর্মী হিসেবেই প্রত্যক্ষ করেছি, এবং এত মানুষের সমাগম হয়েছে। অথচ হাদির কিন্তু কোনো দল নাই। আপনি যেটা বলছেন, হাদি ওই অর্থে কোনো রাজনীতিবিদও না, কিন্তু তার কিন্তু দল নাই। এটা প্ল্যাটফর্ম, ইনকিলাব মঞ্চ, সে কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত হয়নি। তাইলে কেন এই 1 বছরে এই রকম দলহীন একটা মানুষ, একটা যুবক যার মাত্র 32 বছর বয়স, আমার অর্ধেক বয়স, আপনার হচ্ছে অনেক ছোট, তো সে কীভাবে মানুষের মনে স্থানটা করে নিল, এটা সবার মনে এই প্রশ্ন। এবং এখান থেকে যে বিষয়টা আসে যে দেখেন, আপনি যদি একটি সাচ্চা দেশপ্রেমিক হন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে গ্রহণ করার জন্য রাজি আছে, এবং হাদির মধ্যে এই জিনিসটা ছিল। আর দেশপ্রেমটা কিন্তু 99% দিয়ে হয় না, 100% হতে হয়। 99% দেশপ্রেমিক বলে কোনো কথা নাই।
তো আমাদের অনেক আছেন 99% দেশপ্রেমিক, 90% দেশপ্রেমিক, 50% দেশপ্রেমিক। তো হাদির ক্ষেত্রে এই জিনিসটা ছিল না বলে বাংলাদেশের মানুষ মনে করে, আমার কাছে এটা মনে হয়েছে, এটা আমার মূল্যায়ন আমি বলি। হাদি যেটা চিন্তা করতো সেটাই বলে ফেলতো, কোনো রাগডাক ছিল না, নিচে ভিতরে এক কথা বাইরে এক কথা সেটা না, সৎ ছিল। আলাউদ্দিন এখানে আছেন, আলাউদ্দিন হয়তো আমার কথা শুনে রাগ করতে পারেন যে হাদির সাথে জুলাই যুদ্ধে যারা ছিলেন তাদেরও কেউকে আমরা ডিরেইলড হতে দেখেছি এই গত 1-1.5 বছরের মধ্যে, কিন্তু হাদি এখানে ছিল ব্যতিক্রম। বলা যায় যে একবারে মানে সততার দিক থেকে বললে হাদি একবারে নাম্বার 1। এই যে জুলাই যোদ্ধাদের যারা অ্যাক্টিভ আছেন কিংবা অন্যতম কয়েকজনের একজন হাদি, তো এই যে হাদির সততা, দেশপ্রেম, তার ভোকাল অবস্থান এবং স্বৈরাচারের ব্যাপারে, ফেসিবাদের ব্যাপারে কোনো আপোষ নেই, আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো আপোষ নেই, এবং ধর্মের যে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ বাংলাদেশের মানুষের মনে এবং বিশেষ করে এখনকার তরুণ সমাজ, যেটাকে শেখ হাসিনা এটা বলেই কিন্তু তার পতনের একটা কারণ হয়েছিল, গালি দিয়ে বলা যায়। তো এই সমস্ত জিনিসগুলোর সাথে হাদি কেন জানি এই তরুণ সমাজের একটা প্রতিনিধিত্ব, সত্যিকার দেশপ্রেমিক, আদর্শ, সৎ, যোগ্য, মেধাবী, পড়াশোনা জানা, এবং এটার জন্য যে কালচারাল ফাইটটা দরকার, বাংলাদেশ যে সত্যিকার অর্থে বাংলাদেশের যে খ্রিস্টীয় কালচার, এইটা থেকে ডিরেইলড হয়ে যাচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলো যাদের এটা বোকাল হওয়ার কথা ছিল, তারা যখন ফেল করছে, মনে হচ্ছে তারা করতে পারছে না নানান কারণে, সেখানে হাদি এককভাবে ছোট্ট একটা সংগঠন নিয়ে হাদি দাঁড়িয়ে গিয়েছিল। এই কারণে হাদির প্রতি মানুষের এই ভালোবাসা, এই অকৃত্রিম এবং আন্তরিক ভালোবাসা, যেটার সাথে কোনো লেনদেন, ভালো চাওয়া পাওয়ার কিছু ছিল না। হাদির কাছ থেকে সরাসরি কেউ কোনো সুযোগ সুবিধা নেওয়ার ছিল না, কারণ তার ওই রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, তার ওই কোনো পার্টির পদ পদবি দেওয়ারও কোনো ক্ষমতা ছিল না। এই ভালোবাসারই বই প্রকাশ, এই জানা যায়। আমি আরেকটি বিষয় নিয়ে আসবো যে ওসমান হাদি, এটি আলাউদ্দিনকে বলছি, এটি নিয়ে আবারও আপনার কাছেও আসবো। ওসমান হাদি কিন্তু যেমন হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা নাহিদ ইসলাম, এদেরকে যেভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই ভূমিকায় দেখেছি, এমনকি আমি যদি ভুল না করি সাদেক কাইয়ুমকে তো আমরা পরবর্তীতে দেখলাম, কিন্তু বাকের বা হান্নান মাসুদ, এদেরকে যেভাবে আমরা দেখেছি, হাদি কিন্তু তখনও ছিল না। হাদি কিন্তু অভ্যুত্থানের পরে এবং শেখ হাসিনার পতনের একটু আলাউদ্দিন ভালো বলতে পারবেন, কিন্তু এইজন্যই আলাউদ্দিনের কাছে জানতে চাচ্ছি। বক্তৃতা আছে এবং এখন মানুষের ভিডিওগুলো দেখছে, হাদি কিন্তু ছিল, লাইমলাইটে ছিল না, কিন্তু রামপুরা এলাকায় যে আন্দোলনটা গড়ে উঠছে, মানে আমিও ওই এলাকায়, আমার বাসা ওইখানে, ওই জায়গাটা আমি জানি যে সে ছিল, কিন্তু সে তো সুনির্দিষ্টভাবে একটা সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমে ছিল বা সুনির্দিষ্টভাবে রাজনৈতিক ভাবে ছিল, যে অতটা ছিল না। কিন্তু পরবর্তীতে যে অভ্যুত্থান পরবর্তী এই জুলাইকে নিয়ে যে টেকসই করতে হবে, এই জায়গাটায় ওসমান হাদির একটা অবদান ছিল। সেই জায়গাতে আলাউদ্দিন, আপনি কি মনে করেন যে এই যে আমরা একটু আপনাকে, আমি এনসিপির বাইরের থেকে বলতে যাচ্ছি, যে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে আপনারা এগোলেন, এনসিপিও কিন্তু নানা সময় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজনৈতিক দল হওয়ার পরে, কিন্তু ওসমান হাদি কিন্তু টানা 1.5 বছরে সেই ওই একই পর্যায়ে আসলেন। এটা আমি মন্তব্য করলাম না, আমার কাছে মনে হয়। আপনার অবজারভেশন জানতে চাই, আপনার পর্যবেক্ষণ কি? আপনাকে ধন্যবাদ। বিজ্ঞ সহ-আলোচক এবং যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমি সত্যিকার অর্থে মনে করছি তার এই মৃত্যু বাংলাদেশের গণ অভ্যুত্থানকে সতেজ করেছে, সবুজ করেছে, নতুনভাবে মানুষের মধ্যে কমিটমেন্ট দিয়েছে যে বাংলাদেশের, মানে আমরা যেভাবে দেখতে পারি যে ধরুন শরীফ ওসমান হাদির যেই অ্যাটিটিউড ছিল, বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যেভাবে সে গণ অভ্যুত্থানের পর রাজনীতিকে দেখেছে, এটার মধ্যে একেবারে একটা উত্তর আধুনিক ধারার একজন, মানে বাংলাদেশের নাগরিক যেটা হওয়ার কথা, নাগরিকটা ফিল করছে যে তাদের একজন তাদের হয়ে কথাটা বলছে।
যেটা হয়তো অন্য অনেকের ক্ষেত্রে হয় নাই, না হওয়ার কারণে যে এই যে একটা কমিউনিকেশন কানেকশন, এই জায়গাটা ওসমান হাদি ব্যতিক্রম ছিল। আমার মনে হয় যে আমাদের আগামী রাজনীতিতে ওসমান হাদির এই পথ চলাটাকে আমরা আলাদা করতে পারি, যে হ্যাঁ আপনি যদি, যেমন আমরা অনেক সময় দেখি যে বড় রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল র্যাটরিকের জন্য, ন্যারেটিভের জন্য অনেক বড় বড় তত্ত্বের উপর ভরসা করে, বড় পরাশক্তির উপর ভরসা করে যে এটা না হলে ওইটা হবে না। কিন্তু বাংলাদেশের জনগণ আজকে দেখিয়ে দিয়েছে যদি আপনি স্বাধীনভাবে দেশকে ধারণ করতে পারেন, মানুষকে ধারণ করতে পারেন, তাহলে সেই মানুষ আপনাকে ছেড়ে যাবে না। তো এটা বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা বড় লেসন। দ্বিতীয়ত হলো যে তিনি মারা গিয়েছেন এবং তিনি বীরের মৃত্যুবরণ করেছেন, এবং এই শহীদি মৃত্যুর পর আসলে তার কোথায় কতটুকু ভূমিকা ছিল পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা আমার মনে হয় তার যেই সত্তা, তার যে ইমেজ, সেটার প্রতি সুবিচার করা হবে না। কারণ এই মৃত্যু এমন একটা অবস্থায় আপনার তিনি জীবন দিয়ে গিয়েছেন, সেই অবস্থা বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী যে বাস্তবতা, কোনোভাবে 5 আগস্টের পূর্ববর্তী বাস্তবতার চেয়ে আলাদা কিছু নয়। আপনি যদি প্রথম আলোতে যেভাবে হামলা হয়েছে, ডেইলি স্টার হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় যদি দেখেন যে বাংলাদেশ এমন একটা বাস্তবতার মধ্যে আছে, বাংলাদেশের আগামী নির্বাচনটা কিভাবে হবে এবং নির্বাচনটার পর বাংলাদেশের কোন দিকে যাবে, অনেকগুলো জায়গায় আমাদের মধ্যে যে একটা মানে শঙ্কা রয়ে গিয়েছে এবং নিরাপত্তাহীনতা রয়ে গিয়েছে, সেই জায়গার যে আন্দোলনটা, সেই মুভমেন্টটা যিনি আপনার লিড করছিলেন, সেই ক্ষেত্রে অবশ্যই আমি 5 আগস্ট আগের বাস্তবতায় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিলেন কি ছিলেন না, একটা বড় বিষয় বলি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনার যদি নেতৃত্বে আমিও ছিলাম না, কারণ আমার বয়স আপনার মোর দেন 35, ওসমান হাদির বয়স 32+। এখন এই জায়গায় আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের বয়স হলো, গড় বয়স হলো 25 থেকে 27। আপনি যদি দেখেন নাহিদ ইসলাম, আপনার আসিফ মাহমুদ, কিংবা আপনার যে ইয়ে ছিলেন যে মাহফুজ আলম ছিলেন, ইভেন আমাদের যে একজন নারী সমন্বয়ক, একমাত্র নারী সমন্বয়ক যিনি, 2জন নারী সমন্বয়ক ছিলেন যারা ডিবি অফিসে অন্তরীণ ছিলেন, তার এখন পর্যন্ত আপনার এমপি নির্বাচন করার বয়স হয় নাই, এখনো 25 বছর হয় নাই, নুসরাত তাবাসসুম। তো আমাদের আসলে এই নেতৃত্বটা যেই লেভেলের, সেই লেভেলে আসলে ওসমান হাদি কিংবা আলাউদ্দিনের মতো মানুষের নাগরিক হিসেবে তাদের অবস্থান ছিল, নাগরিক হিসেবে এই যাত্রা সামিল ছিলাম। কিন্তু আমরা কখনোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা মেনেই কিন্তু সবাই আন্দোলন করেছে। সো এটার সাথে আমাদের কোনো সংঘাতাত্মক পরিস্থিতি কখনোই ছিল না। ওসমান হাদিও এটার মধ্যে মানে আলাদা কোনো, আপনার ওসমান হাদি ইতিমধ্যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন, একজন শিক্ষক হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হবে, নেতা হবে, এটা তো প্রত্যাশিতও না। তো মূল জায়গা আমাদের আসতে হবে, সেটা হলো যে আমরা দেখেছি যে ওসমান হাদি প্রথম যে তার কর্মসূচি ছিল, ইনকিলাব মঞ্চের প্রথম কর্মসূচি ছিল রায়ের বাজার যে কবরস্থানে আপনারা জানেন যে এখানে অনেক আপনার প্রায় শতাধিক আননোন আপনার মার্টার যারা শহীদ হয়েছেন তাদের কবর আছে সেখানে। তাদের একদিন আপনার শুক্রবারের পর কর্মসূচি ছিল রায়ের বাজার আপনার কবরস্থান অভিমুখে যাত্রা এবং সেখান থেকে বিচারের দাবি করা। তারপর আমরা দেখেছি তারা কুমিল্লার যে টিপাই মুখ বাঁধ অভিমুখে 10 ট্রাক অস্ত্র নিয়ে রওনা দিয়েছিল। তো এই জায়গাটা আসলে তখন মানে ওসমান হাদির সাথে তো আমার ওয়ার্কিং রিলেশন ছিল। ইভেন আরেকটা সময় আমি একটু বলতে পারবো, সেটা হলো আপনার তখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি ভাই 10 ট্রাক কেন, 11 ট্রাক করো, 9 ট্রাক করো, মানে এটা হোয়াট ইজ দ্য মেসেজ? তো আপনি নিশ্চয়ই বুঝেছেন যে মেসেজটা আসলে কী ছিল। তো এই জায়গার পরে আমার সাথে তার যে আপনার ইন্টারাকশনটা হয় যখন রাষ্ট্রপতির আপনার পদত্যাগের দাবিতে আপনার আন্দোলনটা হয়, আন্দোলনে কিন্তু সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেখানে সরাসরি ছিল না, এবং আমি তখন নাগরিক কমিটির একজন ছিলাম। আমরা সেই আন্দোলনকে কেন্দ্র করেই শহীদ মিনারে প্রথমবারের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আপনার 4 দফা দাবি করে, এই 4 দফার আলোকে একসাথে আন্দোলন করবে বলে একমত হয়। সেই আন্দোলনের সময় আপনার ইনকিলাব মঞ্চ তারা আগাতে বঙ্গভবনের সামনে চলে গিয়েছে। সামনে চলে গিয়ে আর আসার পথ পাচ্ছিল না, যে আপনি তো একটা দাবি নিয়ে যাবেন, অবশ্যই আলটিমেটাম তো সেখান থেকে আশ্বাস নিয়ে আসবেন, কিংবা সেখানে এটা আপনি যাদেরকে নিয়ে গিয়েছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। তখন আমার সাথে ওসমান হাদির আপনার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ হয়, যে আমি এইটা সমন্বয় করে দিয়েছিলাম যে পরের দিন 5 জন আপনার ছাত্র উপদেষ্টাদের সাথে দেখা করে সেই দাবি আপনার জন্য স্মারকলিপি দেওয়ার মাধ্যমে তারা সেখান থেকে ফিরে এসেছিল। তারপর ওসমান হাদি কিন্তু নাগরিক কমিটির একজন সদস্য ছিলেন। নাগরিক কমিটির যে প্রথম যে 55 জন ছিলেন, 55 জনের পর 2টা ধাপে নাগরিক কমিটি আপনার বর্ধিত হয়েছিল। তৃতীয় ধাপে ওসমান হাদি নাগরিক কমিটির একজন সদস্য ছিলেন, এবং তিনি আমাদের যে জেনারেল সভা ছিল সেখানে তারা অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে অন্যান্য আরও অনেকের মতোই আলাপ আলোচনা হয়েছিল। যখন নাগরিক কমিটি থেকে আপনার যারা শিবির যে অংশটা জোনায়েদ্দিন নেতৃত্বে যারা যখন নিষ্ক্রিয় হয়ে যায়, বের হয়ে যায়,
বের হয়ে যাওয়া মানে মূলত এনসিপিতে জয়েন করে নেয়, কিন্তু তার আরও 1 মাস আগে নিষ্ক্রিয় হয়ে যায়। ওসমান হাদি ঠিক একই সময় দেখেছেন যে আসলে পার্টি পলিটিক্স যেটা, সেই পলিটিক্সটা হয়তো বা তার যে স্বাধীন চেতা আপনার দৃষ্টিভঙ্গি, একই সাথে তার যে সংগ্রামের যেই বৃহত্তর ক্যানভাস আছে, এই ক্যানভাস আসলে রাজনৈতিক দল দিয়ে করা সম্ভব না। আমার সাথে তার এরকমই একটা কথা হয়েছিল, জালাউদ্দিন ভাই আমার মনে হয় কি আপনার পার্টি না থাকেন, পার্টি আপনার এজেন্ডা আছে, একটা নির্দিষ্ট ফ্রেমে যেতে হবে, কিন্তু এখন ফ্রেমে যাওয়ার আসলে সময় নেই, আমার মাথার মধ্যে অনেক কিছু কিলবিল করছে, আমাকে অনেক কাজ করতে হবে একসাথে। এইটা ছিল ওসমান হাদির আপনার কর্ম পরিসর যদি বলেন, যে সে আসলে রাজনীতিবিদ নেই, তর্ক না, তর্কটা হলো যে সে অনুভব করেছে যে আমাদের প্রতিটা সেক্টরে আসলে মানে এই যে ধ্বংসাবশেষকে আমাদেরকে রিবিল্ড করতে হবে, এবং সে কিন্তু নির্মাণের একজন যোদ্ধা, সে ধ্বংসের যোদ্ধা না, সে যা বিপ্লবী। এখন তার বিপ্লবটা মূলত সৃষ্টির বিপ্লব। আপনি দেখেন যে এই অভ্যুত্থানকে টেকসই করা এবং অভ্যুত্থানের পরে যে যে জায়গায় মনে হয়েছে অভ্যুত্থানের চেতনা থেকে ছাত্রনেতারা সরে আসছেন, অভ্যুত্থানের আপনার যে আকাঙ্ক্ষাগুলো আপনার সম্ভব বিস্তৃত হয়ে যাচ্ছেন, ওসমান হাদি কিন্তু ইনকিলাব মঞ্চ পরবর্তীতে কালচারাল সেন্টারের মাধ্যমে সেই জায়গায় চলে এসেছিলেন। আরেকটা বিষয় আমরা যেটা বলতে পারি, ওসমান হাদির আজকের যেই মৃত্যুর পরবর্তী যে আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা যদি দেখেন, কমিটমেন্টের জায়গাটা এটা না যে ওসমান হাদি এনসিপির একজন কট্টর সমালোচক ছিলেন অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। কমিটমেন্টের জায়গা হলো ওসমান হাদি সমগ্র রাজনীতিক, অথবা আপনি যদি বলেন যে বাংলাদেশের সচেতন নাগরিকদের অংশ হিসেবে অনুভব করেছিলেন এই রাষ্ট্রে আসলে কোন ধরনের রাজনীতি দরকার, এই রাষ্ট্রে আসলে এই মুহূর্তে আমাদের কোন ধরনের সাংস্কৃতিক বিপ্লব দরকার। আমরা যে শুধুমাত্র আপনার আগের ঘরানার, আপনি দেখেছেন যে আমরা যেহেতু আপনার এই পুরো ভারতবর্ষেরই একটি অংশ, তো আমাদের যে সাংস্কৃতিক যেই চেতনা কিংবা আমাদের স্বতন্ত্রতা একটা জায়গায় এসে সামহাও আটকে গিয়েছে। আমরা আমাদের যে রুটে ফিরে যাব, পূর্ব বাংলার কৃষকের যে সাংস্কৃতিক চেতনা, সেই জায়গাটা যে ফিরে যেতে হবে, সেই জায়গাটা কিন্তু ওসমান হাদি অনুভব করেছেন, সেটার জন্য উনি কাজ করে গিয়েছেন। সো আমরা যে মেসেজটা নিতে চাই সেটা হলো যে বাংলাদেশে আগামী দিনে যারা রাজনীতি করবেন, বাংলাদেশে যারা অ্যাক্টিভিজম করবেন, তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সত্যিকার অর্থে এটা দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, এটা শুধু স্লোগান নয়, বরং ঢাকায় কি করতে হবে, আগামীর কালচারাল সেন্টার, এই দক্ষিণ এশিয়ার আপনার সাংস্কৃতিক যে রাজধানী, এটাকে ঢাকাকেই করতে হবে। এবং যদি ঢাকাকেই করতে হয় তাহলে ঢাকা কাদের শহর, কাদের নিয়ে ঢাকা? আজকে যারা আপনার জানাজাতে এসেছিলেন, শাহবাগে জমায়েত হয়েছিলেন, আপনি দেখেন এই মানুষগুলো কিন্তু খুব সাধারণ মানুষ না, এই মানুষগুলো বেশিরভাগ ঢাকায়। আজকে আমি অনুভব করলাম প্রথমবারের মতো ঢাকার অলিতে গলিতে মাদ্রাসা আছে, কিন্তু আপনি কখনোই মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে বের হয়ে আসছে শান্তিপূর্ণভাবে, এটা আপনি কখনোই খেয়াল করেন না। আজকে আমি ঢাকার বিভিন্ন জায়গায় আমি ড্রাইভ করছিলাম, আমি দেখেছি যে ধরেন একদম আপনার হেঁটে হেঁটে, আমার কাছে মনে হয়েছিল যে একটা জাতীয় উৎসবটা আসলে সে অর্থে উৎসব যে তারা আসলে সবাই একই অভিমুখে যাচ্ছে, কারোর সাথে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো আপনার মানে যুদ্ধংদের স্লোগান নেই। এই যে সবাইকে একত্রিত করা, এবং ওই যে মানুষগুলোকে আমরা কখনোই কাউন্ট করি নাই, নাগরিক হিসেবে স্বীকৃতি দেই নাই, তাদেরকে যে ধারণ করা, এই ধারণ করা রাজনীতি হবে আগামী দিনের, যেটা আপনার আমরা বলি ইনক্লুসিভ পলিটিক্স, সবাইকে নিয়ে যে রাজনীতি, সবাইকে নিয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বার্তা ওসমান হাদি। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে প্রশ্নটা বলে দেই যে এইবার আমার এই বিষয়ের প্রশ্ন আসলে এখান থেকে আলাউদ্দিন কিছুটা বলল যে আগামী দিনের রাজনীতির একটা বার্তা আসলো, কিন্তু প্রধানত রাজনৈতিক দলের প্রতি কী বার্তা আসলো, এবং এই বার্তা কিন্তু শহীদ ওসমান হাদি যা দিয়ে গিয়েছে এবং তার সঙ্গে আজকে জানাজায় যারা অংশ নিয়েছে সাধারণ মানুষ, তারাও একটি বার্তা দিয়েছে, তারা অংশ নিয়ে। আপনি নিশ্চয়ই জাহেদ চৌধুরী আপনি জানেন যে বলা কথার চেয়ে না বলা কথার শক্তি অনেক বেশি। এই সাধারণ মানুষ কি বলে গেলেন শুধু অংশগ্রহণের মাধ্যমে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। যে প্রশ্নটি করেছিলাম যে এই জানাজায় যে মানুষগুলো অংশ নিয়েছেন, তারা জানাজায় অংশ নিয়েছেন, কিন্তু তাদের সবাই তো আর বক্তব্য দেয়নি। এই হাজার হাজার মানুষ, আমি লাখো মানুষ কিনা আমি বলতে পারবো না, তবে হাজার হাজার মানুষ তো আমি সহজেই দেখতে পারি, কয়েক লক্ষ মানুষের এই সেই জায়গাতে এই যে লাখো মানুষ, এই যে এরা আসলে এখানে অংশ নিয়ে কী বলতে চাইলেন, মানে কি বুঝিয়ে দিলেন বা বলে গেলেন, এই প্রশ্নটি যেমন করেছি
আমি এই প্রশ্নটিও করতে চাই যে হাদি তো বিদ্রোহী কবিতা তার মতো একটা ঢং ছিল, সেই ঢঙের বিদ্রোহী কবিতার একটি লাইন আছে যে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনবে না, অত্যাচারীর খর্গ কৃমান ভীম রণভূমে রণবে না। হাদি কিন্তু শান্ত হয়েছে, তার মানে কি আমাদেরকে কি বলে গেলেন এই শান্ত, যে এখনো কি উৎপীড়িতের ক্রন্দন রোল তিনি থামাতে পেরেছেন বা আমাদেরকে থামাতে হবে? অত্যাচারীর খর্গ কৃপান যে চলছিল, উনি কি মৃত্যু দিয়ে বুঝিয়ে গেলেন যে এটা আমাদেরকে থামাতেই হবে? আমি বোঝাতে পেরেছি? দেখেন, জি জাহিদ চৌধুরী। হাদি তার একাধিক বক্তব্যে একটি কথা বলতেন যে 50 বছর সাধারণভাবে বেঁচে থাকার চেয়ে 5 বছর এমনভাবে বেঁচে থাকা শ্রেয়, যেটা এই বেঁচে থাকাটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে। এবং হাদি 5 বছর সময় পান নাই ইম্প্যাক্ট সৃষ্টি করার মতো, 1 বছর সময় পেয়েছেন। এই 1 বছরে কিছু বেশি, এই সময়ে কিন্তু উনি সেই ইম্প্যাক্টটা সৃষ্টি করে গেছেন বলে আমি মনে করি। এবং আপনি দেখেন মারা যাওয়ার গুলিবিদ্ধ হওয়ার এবং মারা যাওয়ার কিছুদিন আগ থেকেই কিন্তু তার কেন জানি তার নানা বক্তব্যে এই বিষয়টা চলে আসছিল, উনি যেন আগেই টের পাচ্ছিলেন যে মারা যাবেন, তার উপর আক্রমণ, যদিও তার উপর অনেক হুমকি দামকি আগ থেকেই ছিল, অনেকগুলো ছিল। এবং হাদি যে ইম্প্যাক্ট সৃষ্টি করে যেতে পেরেছেন আমি মনে করি এটা আজকের জানা যায় মানুষের উপস্থিতি এটার অন্যতম একটা বড় প্রমাণ। এবং মানুষের কাছে, রাজনৈতিক দলের কাছে বার্তার কথা আপনি বলছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি হাদি গুলিবিদ্ধ হওয়ার পর মারা যাওয়ার আগের দিনই একটা টক শোতে আলাপ করছিলাম, এখানে বিএনপির একজন নেত্রী এখানে ছিলেন। তো উনি টক শোতে আবেগ আর ধরে রাখতে পারেন, বলা যায় যে কেঁদে দিলেন কথা বলতে গিয়ে হাদির ব্যাপারে। এবং ওনার নিজস্ব একটা মূল্যায়ন, উনি বলছিলেন যে দেখেন আমাদের দলের নেতা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে হাদি যেভাবে মূল্যায়ন করতে পারত, আমার দলের অনেককেই কখনো দেখিনি এইভাবে মূল্যায়ন করা। আমি এই কথাটা আজকে এখন এইখানে এই অনুষ্ঠানে কেন রিপিট করলাম এই কারণে যে হাদি কিন্তু বুঝতে পারতেন যে যার যেটা প্রাপ্য, জিয়াউর রহমানের সততা এবং দেশপ্রেম, এই দুইটাকে উনি বলছেন যে এইখান থেকে আমি শিক্ষা নিয়েছি, আমার জীবনের শিক্ষাটা উনি প্রকাশ্যে বলেছেন। এই জন্য উনি বিএনপির রাজনীতি তো ধারণ করেন না, বিএনপির রাজনীতির বাইরে গিয়েও একটা তরুণ যুবক জুলাই যোদ্ধা বিএনপির শত সমালোচনা করেও যে জায়গায় বিএনপির ক্রেডিটটা দেওয়া দরকার সেখানে দিচ্ছে, যে নেতার ক্রেডিট দেওয়া দরকার সে দিচ্ছে প্রকাশ্যে টেলিভিশন স্ক্রিনের সামনে বসে। বেগম খালেদা জিয়া সম্পর্কেও উনি দেশপ্রেমের মূল্যায়ন করেছেন, তার ত্যাগের মূল্যায়ন করেছেন এবং প্রকাশ্যে টেলিভিশন টক শোতে সেটা তার বলার প্রয়োজন ছিল না, তার কিন্তু উনি বলেছেন। তার অর্থ হলো যে হাদি সত্য কথাটা জুড়ে সুরে বলতে পারতেন। আমরা অনেকেই এটা বলতে পারি না, আমরা অনেকেই এটা মনে মনে হয়তো বলি, কিন্তু প্রকাশ্যে এসে বলার সাহসটুকু দেখাতে পারি না। সমালোচনা যেমন করব, কারো যদি করার থাকে সেটাও পারি না, আবার কারো প্রশংসা পাওয়ার মতো কিছু থাকলে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল না, এটাই ছিল না। কিন্তু হাদি এই জায়গায় এইটা করতে পেরেছেন, মানুষ হাদির এই জায়গাটাকে পছন্দ করেছে বলে আমার বিশ্বাস। আজকের জানাজায় উপস্থিতি এটার একটা প্রমাণ দেয় যে তুমি সত্য কথাটা বলবা, লাউডলি বলবা, ক্লিয়ারলি বলবা। আপনি একটা জিনিস বলছেন যে মানুষ, আমি শুরুতে যেটা বলেছিলাম যে নির্মাণের যোদ্ধা, সৃষ্টির যোদ্ধা, উনি দেশকে একত্রিত রাখার পক্ষে ওনার একটা অবস্থান রেখে গেছেন। সাধারণ মানুষ নীরবে যে কথাটি আজকে বলে গেছেন, আর রাজনীতি, আগামী দিনের রাজনীতির কি বার্তা, সাধারণ মানুষ নীরবে এই কথাই বলে গেছেন যে আমরা হাদি যে রাজনীতি করত, যে চিন্তা করত, তার যে বিশ্বাস ছিল, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটা এইরকমই হওয়া উচিত যে আপনার দেশপ্রেম থাকবে, আপনার সততা থাকবে,
আপনি আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার একটা অবস্থান থাকবে, আপনার নিজস্ব একটা সংস্কৃতি থাকবে। আমি এটা- আপনি আপনার ধর্মকে, এই দেশের 90% মানুষ ধর্মপ্রিয়, সেই ধর্মকে আপহোল্ড করবেন। আমি ইসলাম ধর্ম নিয়ে কোনো কথা বললেই আমি মৌলবাদী হয়ে যাব না। আমার ধর্মটাকে আমার মতো, এই যে হাদি যে কথাগুলো বলতেন, অনেক মানুষ মনে করেছে, আমার বিশ্বাস যে আমার মনের কথাটা এই ছেলেটা বলতো। সো আমি এই ছেলের জানাজায় যাওয়াটা হলো আমার জন্য এটা জরুরি। আমি একটু আলাউদ্দিনের এইভাবে কাছে- নিছেন। এবং রাজনৈতিক আলাউদ্দিনের- দলগুলোর কাছে আমি একটা লাইন বলে শেষ করছি। জি, জি, আচ্ছা, আচ্ছা। রাজনৈতিক দলগুলোর কাছে এখানে অনেক বার্তা হাদি দিয়ে গেছেন। বার্তাটা হলো এটাই যে দেখো, তোমার পলিটিক্সের মধ্যে যে ভুলগুলা আছে, এই ভুলগুলা মানুষ সবাই এসে বলতে পারে না, কিন্তু মানুষের কথাগুলো আমি বলছি আমার জানাজায় শরিক হয়ে, কিংবা আমার মৃত্যুর পর যে আবেগ দেখিয়েছে, এর মাধ্যমে মানুষ এই বার্তাই দিয়েছে রাজনৈতিক দলগুলোকে যে আমাদের ভুল ত্রুটিগুলা, রাজনৈতিক দলগুলোর ভুল ত্রুটিগুলো শুধরে বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি, জি। বাংলাদেশের রাজনীতি বুঝতে পারছি। কি হবে, কি হওয়া উচিত, এইটার একটা আমার মনে হয় যে এই জানাজার মাধ্যমে এটার একটা মেসেজ এটা- রাজনৈতিক এটা দলগুলোর আমি কাছে চলে আসছে। আলাউদ্দিনের কাছে এইটাই জানতে চাচ্ছি যে স্ট্রেইট সাধারণ মানুষের বেশ কয়েকজনের কথা শুনলাম আমি, তারা বলছে যে হাদি যে রাজনীতি করেছে সার্বভৌমত্বের রাজনীতি, সেই মানুষগুলো সার্বভৌমত্বের রাজনীতির কথা বলেছে। আর রাজনীতিবিদরা বিভিন্ন চাপে, আমি তাদেরকে দোষারোপ করে বলছি না, বিভিন্ন ধরনের চাপ থাকে, প্রেশার থাকে, সে কারণে অনেক ধরনের হিপোক্রেসি করতে হয়, অনেক সময় পলিটিক্যাল রেটোরিক করতে হয়। কিন্তু এই যে ওসমান হাদি, তিনি এই কথা বলে গেলেন এবং সেই জায়গায় এখন তার কথাগুলো সাধারণ মানুষ বলছেন। আপনারা রাজনৈতিক দল হিসেবে, আপনি এনসিপির, আপনারা এখন কনভেনশনাল রাজনৈতিক দল, সেই জায়গাতে আপনারা কি মেসেজ পেলেন? প্রথমত হাদির যে রাজনীতি ছিল, আমি একটু আগেও যেটা বলছিলাম যে সেটার সাথে কিন্তু আমাদের বড় তফাৎ ছিল না। যেমন তফাৎ আছে কোথায়, যে তফাৎ হলো একটা রাজনৈতিক দলের দায়বদ্ধতা আছে। রাজনৈতিক দল যেটা 30 বছর পরে করবার চিন্তা করে, সেটা এখনই বলতে পারে না। যদি আপনি সার্বভৌমত্বের প্রশ্নে বলেন, আপনার যে বহিরাষ্ট্রের সম্পর্কে কথা বলেন, রাজনৈতিক দল আসলে এখানে অপরাপর রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, তাদের সাথে প্রতিযোগিতা করতে হয়, ভোটের জন্য মানুষের কাছে যেতে হয়, পাশাপাশি বিশ্বের যেই বন্ধু রাষ্ট্রগুলো আছে অথবা আপনি পার্টনার কান্ট্রিজগুলো আছে তাদের সাথে নেগোশিয়েট করতে হয়। সো রাজনৈতিক দল চাইলেই বিপ্লবী হতে পারে না। হ্যাঁ, রাজনৈতিক দল যদি বিপ্লবী হয় তখন আসলে সেটা গণতন্ত্রকে সমুন্নত করে না। রাজনৈতিক দলের মধ্যে বিপ্লবী চেতনা থাকে। কারণ আমাদের যে জায়গাটা হয়েছে, এবং মানে ওসমান হাদির সাথে আমাদের পরিপূরকতার জায়গাটা যেটা ছিল, সেটা হলো যে আমরা যে কথা বলতে পারতাম না দল হিসেবে, সেটা আমরা চাইতাম যে হাদি বলুক অথবা হাদির মতো আরও অনেকেই বলুক। আপনারা জানেন যে জুলাইয়ের পর অনেকগুলো সংগঠন দাঁড়িয়েছিল। একটা ছিল জাস্টিস ফর জুলাই, আরেকটা ছিল স্পিক বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, তারপরে আরও অনেক কিছু ছিল, জুলাই সংগ্রাম পরিষদ ছিল। কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই যেহেতু এনসিপি রাজনৈতিক দল হয়ে গিয়েছে, তাদের কনভেনর কিংবা তারা যারা ছিল, তারা হয় কেউ এনসিপিতে ঢুকেছে, কেউ জামাত ইসলামীতে চলে গিয়েছে, কেউ বিএনপির কোনো আপনার প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আসলে আমাদের এখানে স্বাধীন ভয়েসের বড়ই অভাব রয়েছে, এবং প্রতিটা রাজনৈতিক দল যারা সারা বিশ্বেই শক্তিশালী রাজনৈতিক দলের আপনার অনেকগুলো সিভিল বডি থাকে, সিভিল বডির মাধ্যমে অনেক সময় তারা প্রেশার ক্রিয়েট করে, ইভেন দলের উপরে প্রেশার ক্রিয়েট করে। এটা রাজনৈতিক কৌশলের একটা অংশ। ওসমান হাদির যে স্ট্র্যাটেজি ছিল, আমরা কিন্তু এটাকে ধারণ করেছি। কিভাবে ধারণ করেছি? যেমন ওসমান হাদি অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, যেটার জন্য তার আসলে কোনো দায়বদ্ধতা নেই, তার দায়বদ্ধতা জনগণের কাছে। তাই দায়বদ্ধতা আসলে মানুষ তাকে শুনে হয়তোবা তাকে বলতে পারে যে কী বলবো, হ্যাঁ, পাগলের মতো বলছে, অথবা বলছে না এটা খুবই উচ্চাভিলাষী, অথবা না খুবই প্র্যাগমেটিক, এই কোনো না কোনোভাবে। কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু ইমিডিয়েটলি এটা স্পার্ক করে, এটা চাইলেই কিন্তু নাহিদ ইসলাম ওসমান হাদির মতো কথা বলতে পারবেন না, এবং এটা খুবই স্বাভাবিক, এটা অ্যাকসেপ্টেড, এটা বাইরে আসলে কিছু নেই। আপনি যদি গণতান্ত্রিক মূল্যবোধকে রেসপেক্ট করেন তাহলে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এখন ওসমান হাদির যেই জায়গাটা আসলে আমরা নিতে পারি, এটা আরও স্পষ্টভাবে, সেটা হলো যে ওসমান হাদি যখন প্রার্থী হয়েছিলেন, তিনি তারপর তার যদি ফরমাল ইশতেহার দেন নাই, কিন্তু তিনি কিছু প্রপঞ্চ সামনে নিয়ে এসেছিলেন যে তিনি কিসের বিরুদ্ধে ফাইট করতে চান। আর একটা বড় জায়গা ছিল যে ইনসাফের জন্য ফাইট করতে চান। তো ইনসাফ তো আমাদের 71 সালের যে মুক্তিযুদ্ধের একটা বড় ভিত্তি তো ইনসাফ, ন্যায় বিচার। তো এই ন্যায় বিচার তো পৃথিবীর যে কোনো সমাজে যদি ন্যায় বিচার থাকে, তাহলে আপনার অন্য অনেক কিছুই, ন্যায় বিচার তো আপনার পেটে ভাত আছে কি না, এটা ন্যায় বিচারের সাথে যুক্ত না।
আপনি ন্যায় বিচার যদি আদালতে যাবেন, বিচার পাবেন না, কি পাবেন সেটা না, স্কুলে শিক্ষক শিক্ষার্থীকে পড়াচ্ছে কিনা, কি পড়াচ্ছে সেটা তো ন্যায় বিচারের সাথে যুক্ত। সো আমি মনে করি যে সে নিজেকে পরিচিত করেছে আমি ইনসাফের রাজনীতি করব, ইনসাফের রাজনীতি বাস্তবায়ন করব। আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলগুলো অথবা আমাদের রাজনীতিটা হওয়া উচিত ইনসাফের রাজনীতি। আর যেই অন্যান্য যে রাজনৈতিক মূল্যবোধগুলো আছে, আমাদের স্পষ্টভাবে যদি একটা বিষয় দেখেন, ওসমান হাদির যখন তিনি গুলিবিদ্ধ হন, তারপর যেই আপনার কথাগুলো রাজনৈতিক পরিমণ্ডলে ছড়িয়েছে, বিপ্লবী সরকার গঠন করা হবে কিংবা এখানে আপনার মানে নির্বাচন করতে দেওয়া হবে না, বিচার করতে হবে। তো আমি তো মনে করি ওসমান হাদি খুবই প্র্যাগমেটিক ছিলেন এবং অধ্যাপক ইউনূসের একজন মানে কি বলবো কট্টর সমর্থক ছিলেন। কোন জায়গায় উনি চাইতেন যে অধ্যাপক ইউনূস যেই জায়গায় ভূমিকা রাখতে পারলে সফলভাবে বাংলাদেশের গণতন্ত্রের দিকে ধাবিত হবে, সেই জায়গাটায় উনি ওনাকে হেল্প করছেন। ওসমান হাদির মতো এরকম আপনি 10-20 জন বিপ্লবীর এই নির্বাচনে অংশগ্রহণ কি নির্বাচনকে আরও বেশি বৈধতা দিত না? অবশ্যই। ওসমান হাদির নির্বাচনে অংশগ্রহণ, তিনি যেভাবে নির্বাচনটাকে উৎসব মুখরভাবে নিয়েছেন, উনি মৃত্যুর কয়েকদিন পূর্বে একটা রিক্সা র্যালি করেছিলেন এবং এইটাই হলো খুব কালারফুল একটা র্যালি ছিল, ভ্যান গাড়িতে বসে বসে আপনার টি শার্ট পরে, এবং সেই র্যালিটাই এখন বারবার সামনে আসতেছে নির্বাচন প্রচারণার অংশ হিসেবে। নির্বাচন কিন্তু মাঠে নেমেছে ওসমান হাদির মতো, ওসমান হাদির মাধ্যমে নির্বাচন মাঠে নেমেছে। আপনি আরেকজন প্রার্থী দেখেন যারা ওসমান হাদির মতো উৎসব মুখরভাবে জনগণের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে, ফজরের নামাজের বিষয়টা পর থেকে এমন যে সন্ধ্যা নির্বাচনের পর্যন্ত। আগে ওসমান হাদি জিতে গেল। শুধু নির্বাচন আগে আমি জিতে জানি গেল না না, আপনারা একমত হবেন কিনা। ওসমান হাদি এই নির্বাচনটাকে জিতিয়ে দিয়েছে। নির্বাচনটাকে জিতিয়ে দিয়েছে এমন হতে পারে। আমরা ছোট্ট আর একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আবার বিরতি নিচ্ছি 1 মিনিটের জন্য, ফিরে আসছি কিছুক্ষণ পরেই, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মিডিয়া পরিচিত। আমার দুটো বিষয় আছে। একটি বিষয় হলো এই যে অভ্যুত্থানে যে দুর্দমনীয় ঐক্য এবং সেই ঐক্যে যে সাধারণ মানুষের নেমে আসা, সেই ঐক্যের জায়গায় ধীরে 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 এটি যখন কখনো ডোবে কখনো ভাসে, ওই অনেকটা আমাদের ওই যে বালু নেওয়া বার্জ আছে না, ও কিন্তু বেশিরভাগই ডুবে থাকে, একটু দেখা যায় এরকম যখন ঐক্য, সেই সময় ওসমান হাদি সেই ওই যে অভ্যুত্থানের গাছটা তো 1.5 বছরের, আবারও তিনি ওই রক্ত দিলেন, সেখানে রক্ত দিয়ে গাছটাকে সজীব করলেন কিনা, এবং এখান থেকে এই ঐক্য কত দূর যাবে জাহিদ চৌধুরী? দেখুন, অবশ্যই এই হাদির ত্যাগ, হাদির জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে ঐক্য কিছুটা হলেও আবারও মানে সবাই বুঝতে পেরেছেন যে তারা যে পথে চলছিলেন সেটা হয়তো সঠিক পথ নয়। মানে রক্ত দিয়ে বোঝাতে হলো, রক্ত দিয়ে আবারও বোঝাতে হলো। কিন্তু আমরা দেখেছি যে এর পরপরই প্রধান উপদেষ্টার কাছে প্রধান 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই ছুটে গিয়েছিলেন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর। গতকালকে আমরা এয়ারপোর্টে হাদির লাশ গ্রহণের সময় প্রধান 3টি রাজনৈতিক দলের নেতাদের দেখেছি, আজকে জানাজার মাঠে একসাথে তাদেরকে দেখেছি। অন্ততপক্ষে এই 3 দফায় আমরা এই হাদির মৃত্যুর পর তাদেরকে একসাথে আমরা দেখেছি, এবং মাঠের আলোচনা, হাদি কেন্দ্রিক আলোচনা হওয়ার কারণে মাঠের বিতর্কটা হয়তো ওই পর্যায়ে আমরা লক্ষ্য করিনি প্রধান রাজনৈতিক দল 3টির মধ্যে। এখন কোয়েশ্চন হলো নির্বাচন সামনে, এবং আমি মনে করি যে কোনো মূল্যে হাদির এটা চাওয়া ছিল, শুধু হাদির চাওয়া না, সারা দেশবাসীর চাওয়া, যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াটা এগিয়ে যাবে। গত 16.5 বছর কিংবা 17 বছর নির্বাচন বাংলাদেশে হয়নি, নামমাত্র নির্বাচন হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াটা টোটালি নষ্ট করে দেওয়া হয়েছে এই ফেসিবাদী স্বৈরাচারী শাসন আমলে। অ্যাটলিস্ট এখন যদি একটা নির্বাচন সুষ্ঠুভাবে করা যায় তাহলে এইটা অনেক দূর আরেকটা স্টেপ আগাতে পারবে। কারণ আপনি জানেন যে জুলাই বিপ্লবোত্তর সরকারের 3টি ম্যান্ডেট ছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছে এবং এটার উপর গণভোট অনুষ্ঠিত হবে, এবং আমরা এখন পর্যন্ত যা জানি সংস্কারের যে স্টেক হোল্ডার সবাই একমত হয়েছে এবং গণভোটে তারা হার পক্ষে ক্যাম্পেইন করবে।
বিচারের প্রক্রিয়া মূল শেখ হাসিনা এবং তার সহযোগী কামাল সহ দুইজনের মৃত্যুদণ্ড হয়েছে এবং অন্য প্রক্রিয়াগুলো প্রক্রিয়াধীন আছে। এখন নির্বাচন বাকি, সামনে নির্বাচন। কারণ এই নির্বাচনটাকে কেন্দ্র করে দেখেন এখানে কিন্তু যারা জুলাইয়ের স্টেক হোল্ডার তারা নির্বাচনের ব্যাপারে যদি একমত না থাকে, আপনার বড় দুটো প্রতিপক্ষ এখানে মাঠে রয়ে গেছে এবং এটা স্পষ্ট। এই কথাগুলো আসলে আমরা বলি না, বলতে চাই না, অনেকেই অনেক জায়গায় বলেন না। এখানে প্রতিপক্ষ আওয়ামী লীগ, এটা স্পষ্ট। ফেসিবাদ তারা পরাজিত শক্তি, জুলাই বিপ্লবে তাদেরকে পরাজিত করেই বিপ্লব সংগঠিত হয়েছে, সরকার হয়েছে, নির্বাচন হয়েছে, তারা প্রতিপক্ষ। এবং এই ফেসিস্ট খুনিদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ, তারা কিন্তু এই নির্বাচনে একটা বড় প্রতিপক্ষ। এই দুইটা প্রতিপক্ষকে মোকাবেলা করে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই বোধোদয়টা না থাকে এবং তারা যদি যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় না দেন, তাহলে ক্ষতি কিন্তু তাদেরই হবে, দেশের তো হবে, দেশের জনগণের হবে। আপনাকে একটু উদাহরণ দেই। আজকে আপনার এই অনুষ্ঠানে যখন আসছিলাম তার আগেই একটা খবর দেখে আসলাম যে আমাদের বাংলাদেশের হাইকমিশন যে আছে ইন্ডিয়াতে, ওইখানে অ্যাটাক করেছে, তারা বিক্ষোভ করেছে, গালিগালাজ করেছে এবং আক্রমণ হয়েছে ইন দ্যাট সেন্স ওইখানে, এবং এইখানে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো ইন্ডিয়াতে তো কোনো ঘটনা ঘটে নাই। বাংলাদেশে নয় হাদির মতো একজন জুলাই বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে বিক্ষোভ চলছে, কিন্তু ইন্ডিয়াতে তো এরকম কিছু ঘটে নাই। তাইলে কেন এখানে বাংলাদেশ হাইকমিশন? এটা একটা উস্কানির মতো পর্যায়ে পড়ে। এবং দেখেন তারা এই হাদিকে গুলি করে হত্যার পিছনে জড়িতকে ছাত্রলীগের পদধারী ব্যক্তি জড়িত, নেপথ্যে হয়তো আরও অনেকেই আছে। এবং সে কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত যে রিপোর্ট, এটা কনফার্ম না যতক্ষণ পর্যন্ত আপনি ধরতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত সে বাট সরকারি তরফে অ্যাটলিস্ট এই পর্যন্ত বলা হচ্ছে। তো এই কিন্তু আমরা দেখছি যে আপনি দুদিন আগেই চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে আর্মস ধরা পড়েছে, এর আগে এয়ারপোর্টে ধরা পড়েছে, প্রচুর অস্ত্র বাংলাদেশে ঢুকছে। কোথা থেকে ঢুকছে? প্রতিবেশী দেশ থেকে ঢুকছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা তো দেখছি শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা তো রেগুলার প্রচার, অডিও কনফারেন্সে এসে এগুলো তো প্রকাশ্যে আসছে, তারা প্রকাশ্যে ঘোষণা করছে যে তো এই যে বাংলাদেশ বিরোধী, আমার কথা হলো তুমি দলের বিরুদ্ধে যেতে গিয়া, একটা গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলা, সারা দেশের ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে, নির্বাচন করতে না দেওয়ার পক্ষে। তুমি যে তিনটা নির্বাচন অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকেও তো একটা নির্বাচন অফিস, এর আগে লক্ষ্মীপুরে পুরানো হয়েছে, আজকেও একটা পুরানো হয়েছে। যে এই যে এই তৎপরতা তাদের থাকবে। এখন এই অবস্থায় আমাদের সরকারকে আরো সক্রিয় এবং অ্যাক্টিভ হতে হবে। এই পরিস্থিতির নিরাপদ নির্বাচন করাটাই এখন আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ। আলাউদ্দিনকেও এই একই বিষয় শেষ করতে পারছি। আমরা একদম শেষ ধাপে। চ্যালেঞ্জ কিন্তু আসলে নির্বাচন এবং ঠিক নির্বাচনের আগে ওসমান হাদির এমন গুলি করে হত্যা করা এবং আরও অনেকেরই, এটা ওসমান হাদি নিজেও বলে গিয়েছেন যে আরও অনেককেই এইভাবে কিলিং মিশন নিয়ে কাজ করা হবে। এই জায়গাটিকে আমি জানি না এগুলোর কোনো ঠিক আছে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে ভারত আন্তর্জাতিকভাবে আমাদের প্রতিবেশী, আমরা ভারত ভেতরে কি বলছে জানি না, কিন্তু ভারতের রাষ্ট্রীয় কথা, সরকারি কথা কিন্তু তারা বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। একটা নির্বাচিত সরকারের জন্য ভারতও অপেক্ষা করছে। এই জায়গাতে আসলে কিভাবে এগোতে হবে আপনার কি মনে হয়? আপনি কি দেখছেন সামনে? প্রথমত আমি দেখছি এখানে আপনার অনেক চ্যালেঞ্জ আছে, এটা সত্য। কিন্তু আমি অনেকগুলো আমার প্রত্যাশা হলো যে আমি অনেকগুলো ভালো দিক দেখতে পাচ্ছি যদি আপনার তারেক রহমান দেশে ফিরেন। আর একটা বিষয় হলো যে যেই তিনটি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে আসলে আপনার সক্রিয় আছেন শক্তিশালীভাবে, তো তারা যদি নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করতে পারেন, এটা হলো এই নির্বাচনকে নির্বাচনে বোঝাপড়া করা মানে তো আপনারা সমঝোতার নির্বাচনে, সেটি তার সুষ্ঠু নির্বাচনের দিকে গেল। সুষ্ঠু নির্বাচনটা দেখেন, রাষ্ট্র ইটসেলফ হলো সমঝোতার ফসল। আপনি যখন রাষ্ট্রের আপনার এরকম ক্রান্তিকাল আসে তখন আপনি সুষ্ঠু নির্বাচন বলতে কি নির্বাচন ধরেন? বিদেশ থেকে টাকা আসবে, বিদেশ থেকে অস্ত্র আসবে, আপনি সেটা লাভ করবেন, সেটা তো সুষ্ঠু নির্বাচন না। সুষ্ঠু নির্বাচন বলতে হচ্ছে রাষ্ট্র যেরকম একটা সোশ্যাল কন্ট্রাক্ট, তো নির্বাচনে একটা সোশ্যাল কন্ট্রাক্ট লাগবে যে দেখেন এই নির্বাচনটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। এইটা অর্থাৎ হ্যাঁ,
কে জিতবো না হারবো সেটি বড় কথা না, হ্যাঁ, আমরা নির্বাচনের পক্ষে কাজ করব। তারপর নির্বাচনে মানে এবং স্বাভাবিকভাবে দেখা যায় জনরায়কে মেনে নেব। হ্যাঁ, এই সিচুয়েশনে আপনার একটা বড় জিনিস দেখা যায়, যেমন এখন মানে আপনি যেটা বলছেন, যখন নিজের মধ্যে এই বোঝাপড়াটা থাকে যে কে জিতবে কে হারবে বিষয় না, আমরা একে অপরের প্রতি অন্তত আঘাত করব না, তখন কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ পায় না। কিন্তু দেখেন আপনি তৃতীয় পক্ষকে আপনি সুযোগটা কখন দেন, তখন একে অপরকে আপনার মুখোমুখি অবস্থা দাঁড় করে এই ফেলেন। সুযোগটাই তো ওসমান হাদি ওসমান হাদি তো মানে তাকে জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে যে এখানে আসলে ঐক্য ছাড়া বাংলাদেশের রাজনীতি তার ভবিষ্যতের কোনো গন্তব্য নেই। তখন ঐক্যটা হ্যাঁ বলতে পারেন, ধরুন আমি আসলে কতটুকু ঐক্য হবো। আপনি দেখেন যে এক বাড়িতে থাকে যারা, তারা একটা ঐক্যের মধ্যে থাকে না, কিন্তু আলাদা আলাদা ঘরে থাকে। আবার এক ঘরে থাকে, আলাদা আলাদা রুমে থাকে, তাদের মধ্যে ঐক্য থাকে। ধরেন তারা তো ঘরটা পড়ে যাক সেটা চায় না। রাজনীতি রাষ্ট্র তো এরকম। ধরেন আপনাকে বুঝতে হবে যে আমি এক বাড়িতে আছি, একটা গ্রামে আছি, একটা রাষ্ট্রে আছি, রাষ্ট্রটাকে আমাদের বাঁচাতে হবে। বাঁচানোর পর আমরা দেখবো যে আসলে হ্যাঁ তোমার গ্রামের সম্পদ আমার গ্রামে যাবে না, আমার গ্রামের সম্পদ তোমার গ্রামে যাবে, কার গ্রাম কে কন্ট্রোল করবে, এই জায়গাটা আমাদের বোঝাপড়া লাগবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে সকল ঘটনা ঘটেছে, বিশেষ করে গণমাধ্যমে যে হামলা হয়েছে তার নিন্দা জানাই আমরা, এবং এর সঠিক তদন্ত চাই আন্তর্জাতিক মহলে। এটি কিন্তু ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শকে সরিয়ে ভুল বার্তা দিবে, এই কথাটি বললাম। আরেকটি বিষয় বলি, দর্শক আপনারা জানেন যে দেখবেন মানুষ মরে গেলে কিন্তু মানুষের আর কিছু করার থাকে না। নজরুল যখন মরে গিয়েছেন, নজরুলের আর কিছুই করার ছিল না। নজরুলের কেউ যদি না শুনতেন নজরুলের গানের কথাতে যে মসজিদেরই পাশে কবর দিও ভাই, তাহলে নজরুল নাও সেখানে কবর নাও হতে পারতো, কিন্তু কবর হয়ে গিয়েছে। এখানে মানুষটাকে নিয়ে কবর দিয়েছে, নাকি এখানে এক ধরনের স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক একটা বিষয় আছে কিনা, এটি আপনারা ভাববেন। তেমনি দেখেন যে ওসমান হাদি বারবার বলেছেন যে সে দারুণভাবে চায় যে মিছিলের প্রথমে থাকবেন, একটি বুলেট তাকে শহীদ করে দিয়ে যাবে। এবং মিছিলে ছিলেন কি, মানে জুম্মার নামাজ পড়ে তিনি নির্বাচনে প্রচারণা শেষে জুম্মার নামাজ পড়ে তিনি যাচ্ছেন এবং একটি বুলেট তাকে বিদ্ধ করে দিয়ে গেল, এবং তিনি সেইভাবেই জানাজায় অংশ নিলেন। এর পেছনে সৃষ্টিকর্তার এক ধরনের আধ্যাত্মিকতা থাকে, একটা স্পিরিচুয়াল মোটিভ থাকে। এটি সবাই পায় না। যেমন শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু সৃষ্টিকর্তা তাকে বাধ্য করেছেন পালিয়ে যেতে। এই জায়গাগুলোকেই বলা হয় স্পিরিচুয়াল মোটিভ। আমি জানি না দর্শক আমি বোঝাতে পেরেছি কিনা। এই বিষয়গুলো যেন মাথায় থাকে আমাদের, এই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।